ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার, উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলার শিক্ষক। দীর্ঘদিন ধরে আমি তোমাদের এই দেখতেই পাচ্ছ পথের পাঁচালী উপন্যাসটা ধারাবাহিকভাবে পড়ছি। আজকে তোমাদের চলে এসেছি ষষ্ঠ পরিচ্ছদ। এখানে তোমাদের যে অ্যাডভেঞ্চার, তোমরা নিশ্চয়ই অ্যাডভেঞ্চার গল্প শুনতে ভালোবাসো। অপু দুর্গার ঝড়ের মুহূর্তে যে অ্যাডভেঞ্চার বা কাহিনী, সেটা কিন্তু এখানে তোমাদের বলবো। তোমরা যদি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই পরিবারের সদস্য হতে চাও, অবশ্যই তোমাদের প্রিয় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো। বেল আইকন অল ক্লিক করে রাখো এবং অবশ্যই কমেন্ট করতে ভুলে যাবে না। এবং প্রিয় বন্ধু বান্ধবী যত আছে সবাইকে শেয়ার করে দাও। যত শেয়ার করবে তত পরিমাণে কিন্তু তোমাদের ক্লাস 8-এর স্পেশালি বাংলা এবং আর্টসের সব সাবজেক্টের উপর আমি কিন্তু আপডেট দেবো। ফার্স্ট পর্যায়ভিত্তিক মূল্যায়ন 2024-এর যে পরীক্ষা হতে চলেছে তার জন্য। চলো দেরি না করে আজকে উপন্যাসের ষষ্ঠ পরিচ্ছদের অ্যাডভেঞ্চার নিয়ে তোমাদের বলে দিই। এখানে দেখতে পাচ্ছ অপু দুর্গা দুই ভাই বোন, বাবা হরিহর, মা সর্বজয়, এই নিয়ে পরিবার। আর এই দরিদ্র পরিবারের মধ্যে অপু দুর্গার যে অ্যাডভেঞ্চার সেটা আমরা দেখবো এখানে। তো দেখো, প্রথমেই ঝড়ের কথা বলছি। তোমরা যদি পাতা 28-এ আসো তাহলে গল্পটা পেয়ে যাবে। আর যদি বলো আমরা বই দরকার নেই, বই ছাড়া শোনো, তা আরও মনে বিকাশ করবে। বিকেলের দিকটা হঠাৎ চারদিক অন্ধকার করে কালবৈশাখী ঝড় এলো। তোমরা জানো যে কালবৈশাখী ঝড় কখন হয়? বৈশাখ মাসেই হয়, চৈত্র বৈশাখ মাসে বিকেলবেলাতে হয়। অনেকক্ষণ থেকে মেঘ হচ্ছিল, তবু ঝড়টা খুব শীঘ্রই এসেই পড়লো একদম বাড়ির কাছে। অপুর বাড়ির সামনে বাঁশ ঝাড়ের বাঁশগুলো পাঁচিলের ওপর থেকে ঝড়ের বেগে একদম হটিয়ে এধারে পড়াতে বাড়িটা যেন ফাঁকা দেখাতে লাগলো। অর্থাৎ এমন ঝড় হয়েছে গাছগুলো উল্টে গেছে আর মনে হলো সামনেটা পুরো ফাঁকা। অর্থাৎ অপুদের বাড়িটা বাঁশ গাছ দিয়ে অন্ধকার থাকে আর বাঁশ গাছগুলো উল্টে গিয়ে বাইরের পুরো আলো ওদের ঘরে ঢুকে গেল। তাই মনে হলো যেই বাঁশ গাছগুলো উল্টে গেছে ওদের সামনেটা একদম প্রচুর আলো। এটা দেখে অপু তো অবাক, কিন্তু ঝড় থামলেই বাঁশ গাছগুলো আবার দাঁড়িয়ে যাবে কিন্তু। তাই ধুলো, বাঁশ পাতা, কাঁঠাল পাতা, খড় চারদিক থেকে উড়ে তাদের উঠোনটাকে ভরিয়ে দিল। দুর্গা বাটির উঠোনের বাইরে আম কুড়োবার জন্য দৌড়ালো। অপু দিদির পিছনে পিছনে ছুটলো। ছুটতে বললো, শিগগিরই ছোট, তুই বরং ওই সিঁদুর কৌটা তলায় থাক, আর আমি না ওই সোনামুখী তলায় যাচ্ছি। আম গাছের বিভিন্ন নাম আছে, কোনো আম গাছের নাম সিঁদুর কৌটা, কোনো আম গাছের নাম সোনামুখী তলা। তাই দুজন দুদিকে দৌড়ালো। ধুলায় চারদিক ভরে গেছে। বড় বড় গাছের ডাল ঝড়ে বেঁকে গাছ ন্যাড়া দেখাচ্ছে। গাছে শো শো বো বো শব্দে বাতাস বইছে। বাগানে শুকনো ডাল কুটা বাঁশের খোলা উড়ে পড়ছে। শুকনো বাঁশ পাতা ছোচালো আগাটি উঁচু করে তুলে ঘুরে 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 কুকসীমা গাছে শোয়ার মতো পালকগুলো সাদা সাদা ফুল ঝড়ের মুখে কোথায় অজস্র উড়ে যাচ্ছে। বাতাসের শব্দে শো শো, কান পাতা যাচ্ছে না। এমনই একটা ভয়ঙ্কর পরিবেশ। তাও সেই ভয়ঙ্কর পরিবেশে অপু দুর্গা বেরিয়ে গেছে কি কুড়োতে? আম কুড়োতে। সোনামুখী তলায় পৌঁছে অপু তো মহা উচ্চায় চিৎকার করে লাফাতে লাগলো, এদিক ওদিক ছুটতে, এই দিদি ওই দিকে একটা পড়লো রে, ওই একটা পড়লো রে। চিৎকার যতটা করতে লাগলো সেই অনুপাতে কিন্তু অপু আম কুড়োতে পারছে না, ও চিৎকারটাই বেশি। ঝড় ঘোর রবে বেড়েই চলেছে। ঝড়ের শব্দে আম পড়ার শব্দ বুঝি শুনতেই পাওয়া যায় না। যদি বা শোনা যায় ঠিক বোঝা যায় না কোথায় আমটা পড়লো। দুর্গা 8-9টা আম কুড়িয়ে ফেললো। এটা খুব ইম্পর্টেন্ট। দুর্গা কটা আম কুড়িয়েছিল? 8-9টা। আর অপু এতক্ষণ ছোটাছুটিতে মোটে পেল কটা? 2টো। দুর্গা পেল 8-9টা, অপু পেল 2টো। অপু চিৎকারই করে যাচ্ছে। তাই সে খুশির সঙ্গে দেখিয়ে বলল, এই দেখ দিদি, কত বড় দেখ, ওই একটা পড়লো রে ওইদিকে। এমন সময় হাই হাই শব্দে ভুবন মুখুজ্জের বাড়ির ছেলে মেয়েরা সব আম কুড়োতে আসছে। কেন বলো তো? ওদেরই তো বাগান, ভুবন মুখুজ্জের বাগান। সেই কারণে ভুবন ছেলেপুলেরা ছুটে আসছে আম কুড়োতে। সতু তো চেঁচিয়ে বলো, ও ভাই দুর্গাদি আর অপু আম কুড়োচ্ছে। দল ওদের এসে পড়েছে সোনামুখী তলায়। সতু বলল, আমাদের বাগানে কেন এই আম কুড়োতে? হ্যাঁ, সেদিন মা না বারণ করেছিল? দেখি দেখি কতগুলো আম কুড়িয়েছ। পরে দলের দিকে তাকিয়ে বলল, সোনামুখী
তলার কতগুলো আম কুড়িয়েছে দেখছিস টুনু, যাও আমাদের বাগানে যাও দুগ্গাদি, মাকে গিয়ে নইলে বলে দেবো। হ্যাঁ, রানু বলল, এই কেন তাড়িয়ে দিচ্ছিস সতু, ওরা কুড়ুক না, আমরাও কুড়ি, রানু মেয়েটা ভালো, বাকি লাটটা ভালো নয়। হ্যাঁ কুড়বে বই কি, ও এখানে থাকলে সব আম ওই নিয়ে নেবে, আমাদের বাগানে কেন আসবে না, যাও দুর্গাদি, আমাদের বাগানে তলায় তোমায় থাকতে দেবো না। অন্য সময় হলে দুর্গা হয়তো সহজে পরাজয় স্বীকার করতো না, কিন্তু সেই দিনের কথাটা, মায়ের অভিযোগের কাছে মার খেয়ে তার যা হয়েছিল, আর নতুন করে বিবাদ বা ঝগড়া করার সাহস তার হলো না। তার অপু দুর্গার স্মৃতিপটে কিন্তু এটা ভালোই আছে। তাই খুব সহজেই পরাজয় স্বীকার করে নিয়ে সে মনমরা ভাবে বলল, অপু আয় রে চল। পরে হঠাৎ মুখে কৃত্রিম উল্লাসের ভাব এনে বলল, আমরা সেই জায়গায় যাই, চল অপু, এখানে থাকতে দিল না তো বই গেল, বুঝলি তো। আসলে এটাকেই বলে, কি বলতো, আঙ্গুর ফল টক। অর্থাৎ এখানে ওদের লাভ হয়নি, লাভ হয়েছিল কিন্তু স্বীকার করবে না দুর্গা। এখানকার চেয়ে বড়রা আমরে, তুই আমি মজা করে করবো, এখন চলে আয়। এবং এখানে এতক্ষণ ছিল বলে একটা বৃহৎ লাভ থেকে বঞ্চিত হয়েছিল এমন ঢং তারা দেখালো। চলে যাবার সময় প্রকৃতপক্ষে সাপে বরই হলো। সত্যিকারে সবার সামনে এমন ভাব দেখালো যেন অধিকতর উৎসাহের সঙ্গে অপুকে পিছনে নিয়ে রাংচিটার বেড়ার ফাঁক গলে বাগানের বাইরে বেরিয়ে গেল। রাংচিটা একটা বেড়া, সেটাকে অতিক্রম করে লাফিয়ে চলে গেল। অর্থাৎ এরা ইচ্ছে করে দেখাচ্ছে যে এখানে ক্ষতি হয়েছে, অন্য জায়গায় আম পাবে কিনা সন্দেহ আছে, তবু কিন্তু এরা হার স্বীকার করে না। রানু বলল, এই কেন ভাই ওদের তাড়িয়ে দিলেন, তুমি ভারী হিংসুক সতুদা। রানুর মনে দুর্গার চোখের সাহস ভরা চাহনি খুব বড় ঘা দিল। দুর্গার যে মনে কষ্ট হয়েছিল এটা কিন্তু রানু বুঝতে পেরেছিল। অপু অত শুধু বোঝেনি, বেড়ার বাইরের পথে এসে বলল, কোন জায়গায় বড় বড় আমরে দিদি, পটুদের সলতে খাগি তলায়। কোন তলায় দুর্গা ঠিক জানে না, একটু ভেবে বলে, চল গড়ের পুকুরের ধারে বাগানে যাবি, ওইখানে না বড় বড় গাছ আছে, চল। গড়ের পুকুর এখান থেকে প্রায় 15 মিনিট ধরে সুড়ি পথে অন্ধকারে অনবর্ত বন বাগান অতিক্রম করে তবেই সেখানে পৌঁছানো যায়। অনেক কালে প্রাচীন আম আর কাঁঠালের গাছ সেখানে আছে। গাছতলার বন চালটা ময়না কাটা, সারা গাছে দুর্ভেদ্য জঙ্গল, দূর বলে এবং জনপ্রাণীর বাসশূন্য গভীর বনের মধ্যে বলে এসব জায়গায় কেউ বড় একটা আম কুড়োতে আসে না। খুব ভয়ঙ্কর জায়গা। কাছির মতো মোটা মোটা অনেক কালের পুরনো গুলঞ্চলতা এ গাছে ও গাছে দুলছে, এত মোটা মোটা লতা। বড় বড় প্রাচীন গাছের তলাকার কাঁটা ভরা ঘন ঝোপ জঙ্গল খুঁজে তলায় পড়া আম বের করা সহজসাধ্য নয়, এত ঘন ভয়ঙ্কর। তার উপরে আবার এই ঘনায়মান নিবিড় কৃষ্ণ ঝোড়ো মেঘে বাগানের মধ্যে জঙ্গলে এরূপ অন্ধকারে সৃষ্টি করেছে যে কোথায় ভালো দেখা যাচ্ছে না কিচ্ছু। তবু খুঁজতে খুঁজতে নাছোড়বান্দা দুর্গা গোটা 8-10 আম পেল এই অন্ধকার পথেও। হঠাৎ সে বলে উঠল, ওরে অপু, এ তো বৃষ্টি আসছে রে। সঙ্গে সঙ্গে ঝড়টি যেন খানিকক্ষণ একটু নরম হলো। ভিজে মাটির সোঁদা সোঁদা গন্ধ পেল ওরা। একটু পরে মোটা মোটা ফোঁটায় চড়বড় করে গাছের পাতায় বৃষ্টি পড়তে লাগলো। দেখতে দেখতে চারদিক ধোঁয়ায় ধোঁয়াক্কার করে মুষলধারে বৃষ্টি নামলো। বৃষ্টির ফোঁটা পড়বার জোরে গাছের পাতা ছিঁড়ে পড়তে লাগলো। ভরপুর টাটকা ভিজে মাটির গন্ধ আসতে লাগলো। ঝড় যেন একটু নরম হয়ে পড়েছিল, তাও আবার বাড়লো। দুর্গা যে গাছতলায় দাঁড়িয়ে ছিল, এমনি হয়তো সেখানে বৃষ্টি পড়তো না, কিন্তু পূবে হাওয়ার ঝাপটা গাছতলা ভাসিয়ে নিয়ে চললো। বাড়ি থেকে অনেক দূরে এসে পড়েছে। অপুর ভয়ে স্বরে বলল, ও দিদি, বড্ড বৃষ্টি এলো রে, তুই আমার কাছে আয়। দুর্গা তাকে কাছে এনে আঁচল দিয়ে ঢেকে বলল, এই বৃষ্টি আর কতক্ষণ হবে, এই ধরে গেল বলে। বৃষ্টি তো হলো, ভালোই হলো, আমরা আবার সোনামুখী তলায় যাব। এখন কেমন তো। দুনে চেঁচিয়ে বলতে লাগলো, নেবুর পাতায় গরম চা, হে বৃষ্টি ধরে যা, নেবুর পাতায় গরম চা, হে বৃষ্টি ধরে যা। এটা বৃষ্টি থামানোর মন্ত্র। ওরা দুজনেই বলতে লাগলো। কড়কড় কড়াত একটা ভয়ঙ্কর বজ্রপাত। প্রকাণ্ড বন বাগানের অন্ধকার মাথায় যেন এদিক ওদিক চিরে
চোখের পলকের জন্য চারদিক আলো হয়ে গেল। অপু দুর্গাকে ভয়ে জড়িয়ে ধরে বলল, ও দিদি। ভয় কি রে? নেবুর পাতাই কলম চা, হে বৃষ্টি ধরে চা, নেবুর পাতাই কলম চা। বৃষ্টির ঝাপটায় তাদের কাপড়ে চুল ভিজে টস টস করে জল পড়তে লাগলো। চারদিকে শুধু মুষলধারে বৃষ্টি পতনে হুস হুস শোঁ একটা শব্দ। মেঘের ডাকে কানায় তালা ধরে যায়। এক একবার দুর্গার মনে হচ্ছিল সমস্ত বাগানখানা ঝড়ে মরমর করে বোধহয় ওদের চাপাই দিল বুঝি। কড়কড় কড়াত আবার বজ্রপাত। অপু তো ভয়ে চোখ বুঝলো। দুর্গা শুকনো গলায় উপরের দিকে তাকিয়ে বলল, বাজ পড়ছে না কি রে? গাছের মাথায় বন্ধ দূরে ফল দুলছে দেখ। শীতে অপু ঠক ঠক করে দাঁতে দাঁত লেগেছিল। দুর্গা তাকে আরো কাছে টেনে আনলো। শেষ আশ্রয়ে সাহসে বারবার সে দ্রুত আবৃত্তি করতে লাগলো, নেবুর পাতায় কলম চা, হে বৃষ্টি ধরে যা, নেবুর পাতায় কলম চা, হে বৃষ্টি ধরে যা, নেবুর পাতায় কলম চা। ভয়ে তো তার গলার স্বরটাই আর বের হচ্ছে না। সন্ধে হবার আর দেরি নেই। ঝড় বৃষ্টি খানিকক্ষণ থেমে গেছে। সর্বজয়া বাইরের দরজায় এসে দাঁড়িয়েছে ছেলে মেয়ের জন্য। পথে জমে যাওয়া বৃষ্টির ওপর ছপ ছপ শব্দ করতে করতে রাজকৃষ্ণ পালিতের মেয়ে আশালতা পুকুরের ঘাটে যাচ্ছিল। সর্বজয়া জিজ্ঞেস করলো, হ্যাঁ মা, দুর্গা আর অপুকে দেখেছিস ওদিকে? আশালতা বলল, না তো খুড়িমা, দেখিনি তো, কোথায় গেছে? তারপরে হেসে বলল, কি ব্যাং ডাকুনি, জল হয়ে গেল বলো খুড়িমা। সেই ঝড়ের আগে দুজন কখন বেরিয়েছে আম কুড়োতে যাই বলে, আর তো ফেরেনি। এই ঝড় বৃষ্টি গেল, সন্ধে হলো, ও মা কোথায় গেল তবে? ওর মা খুব চিন্তিত। সর্বজয়া উদ্বিগ্ন মনে বাড়ির দিকে ফিরে এসে কি করবে ভাবছে। এমন সময় খিড়কির দরজা মানে পিছন দরজা দিয়ে আপাত মস্তক সিক্ত মানে ভেজা অবস্থাতে দুর্গা আগে আগে একটা ঝুনা নারকেল হাতে আর পিছনে অপু একটা নারকেলে বাগলা টেনে বাড়ি ঢুকলো। অর্থাৎ ওরা একটা নারকেল কুড়িয়েছে আর একটা গাছের নারকেল ডাল কুড়িয়েছে, ওটা নিয়ে দুজন ঢুকছে। সর্বজয়া তাড়াতাড়ি ছেলে মেয়েকে কাছে গিয়ে বলল, কি বলল, যে ও মা আমার কি হবে? ভিজে যে একেবারে পান্তা ভাত হয়ে গেছিস, শরীর তো খারাপ করবে। পরে আহ্লাদের সঙ্গে বলল, নারকেল কোথায় পেলে রে দুর্গা? কোথায় ছিলি বৃষ্টির সময়? অপু দুর্গা দুজনেই চাপা কণ্ঠে বলল, চুপ চুপ মা চুপ। সেজ জেঠিমা না বাগানে যাচ্ছে, এই গেল ওদের বাগানের বেড়ার ধারের দিকে যে নারকেল গাছটা ওর তলায় না পড়েছিল, আমরা বেরোচ্ছি আর সেজ জেঠিমা ঢুকলো। দুর্গা বলল, অপুকে তো ঠিক দেখেছে মনে হচ্ছে, মনে হয় আমাকেও দেখেছে বুঝলে। পরে সে উৎসাহের সঙ্গে অথচ চাপা সুরে বলতে লাগলো, একেবারে গাছের গোড়ায় পড়েছিল মা, আমি আগে টের পাইনি। সোনামুখী তলায় যদি আম পড়ে থাকে তাই দেখতে গিয়ে দেখলাম বাগলাটাও পড়ে রয়েছে। অপুকে বললাম, অপু বাগলাটা নে, বাগলা মানে গাছের ডাল, নারকেল গাছের ডাল, মার ঝাঁটা খুব কষ্ট, ঝাঁটা হবে। তারপর দেখি হাতের মধ্যে নারকেল মালাটার দিকে উজ্জ্বল মুখে তাকিয়ে বলল, ও মা কত বড় রে, বেশ বড় তো। অপু খুশির স্বরে হাত নাড়িয়ে বলল, আমি অমনি বাগলা নিয়ে ছুট। সর্বজয়া বলল, বেশ বড়, দোমালা নারকেলটা বড়, দুটো মালা হবে। ছেচতলায় রেখে দে। ছেচতলা মানে কি? ছাঁচতলা, যেখানে উঠোনে জল পড়ে, হ্যাঁ, জল দিয়ে ধুয়ে নেবো। তারপরে অপু অনুযোগের সুরে বলল, তুমি বলো মা, নারকেল নেই, নারকেল নেই। এই তো হলো তো নারকেল, এবার কিন্তু বড়া করে দিতে হবে মা, আমি কিন্তু ছাড়বো না কখনো। বৃষ্টির জলে ছেলে মেয়ের মুখ বৃষ্টি ধোয়া জুই ফুলের মতো সুন্দর দেখাচ্ছিল। এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে কার মতো দেখাচ্ছিল? জুই ফুল। ঠান্ডায় তাদের ঠোঁট নীল হয়ে গেছে, মাথার চুল ভিজে কানের সঙ্গে লেপটে গেছে। সর্বজয়া বলল, আয় সব কাপড় ছাড়ি দিই আগে, পায়ের জল দিয়ে তারপর ওয়াকে উৎসব। খানিক পরে সর্বজয়া কুয়োর জল তুলতে ভুবন মুখুজ্জের বাড়ি গেল। ভুবন মুখুজ্জের খিড়কির দরজা পর্যন্ত যেতেই সে শুনল সেজ ঠাকুরন বাড়ির মধ্যে চিৎকার করে বাড়ি একদম মাথায় করে রেখেছেন। একটা মুঠো টাকা খরচ করে তবে বাগান নেওয়া, মাগনা তো নয়। অর্থাৎ এই বাগানগুলো নিতে হয় টাকা দিয়ে, কেউ ভিক্ষা দেয় না। তার উপর কুটোটি যদি হা ঘরের জন্য ঢোকাবার জো আছে, আর ওই ছুরিটা রাত দিন বাগানে বসে আছে, ওই কুটো গাছটা নিয়ে গিয়ে ঘরে তুলবে। ও মা, ভাবলাম বৃষ্টি থেমেছে
যাই একবার বাগানে গিয়ে দেখে আসি। এই এত বড় নারকেলটা কুড়িয়ে একেবারে দৌড় দৌড়। সব জোর করে বলছে, শুনতে পায়, এমন শত্রুতা যেন ভগবান সহ্য না করেন। উচ্ছন্ন যান, উচ্ছন্ন যান। এই ভর সন্ধ্যাবেলা বলছি, আর যেন নারকেল খেতে না হয়। একবারে শীঘ্রই যেন ছাতিমতলা দিয়ে সই হন, অর্থাৎ মারা যায়। ছাতিমতলা মহাশ্মশান, অর্থাৎ এই অভিশাপ সন্ধ্যাবেলা দিল ওরা। সর্বজয় খিড়কির বাইরে কাঠ হয়ে দাঁড়িয়ে গেল এইসব কথা শুনে। ছেলে মেয়ের বর্ষণ সিক্ত কচি মুখ মনে করে সে ভাবলো, যদি গালাগাল সত্যি ওদের লাগে ভগবান, বাবা যে লোক, দাঁতে ওদের বিষ আছে, কি করি? কথাটা ভাবতেই তার গা শিউরে ওঠে, সর্ব শরীরটা যেন অবশ হয়ে গেল। সে আর মুখুজ্জি বাড়ি ঢুকলো না জল আনতে। ওদের বাড়ি জল আনতো। ভয়ে ভয়ে সে জল তুলবার ছোট্ট বালতিটা আর কলসিটা নিয়ে বাড়িতেই ফিরে এলো। পথে আস্তে আস্তে ভাবলো, যদি নারকেলটা ওদের ফেরত দিয়ে দিই, তাহলে কি ওই গাল মানে অভিশাপগুলো লাগবে? তা কেন লাগবে? যার জিনিস তাকে তো ফেরত দেওয়া হলো, তা কখনো লাগে না। বাড়িতে পা দিয়ে মেয়েকে বলল, দুর্গা, নারকেলটা সতুদের বাড়িতে দিয়ে বাড়ি দিয়ে আয় এক্ষুনি। অপু দুর্গা অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। দুর্গা বলল, এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি দিয়ে আয়। আর ওদের খিড়কির দরজা খোলাও আছে, চট করে যা আর বলে যে আমরা কুড়ি পেয়েছিলাম, এই নাও দিয়ে গেলাম। অপু, আমাকে একটু দাঁড়াবে? অপু, আমাকে একটু দাঁড়াবে না মা? বড্ড অন্ধকার, আমার তো ভয় লাগছে। চল অপু আমার সঙ্গে। অত ওরও ভয় লাগছে বলে ভাইকে নিয়ে যাবে। ছেলে মেয়ে চলে গেলে সর্বজয়া তুলসী তলায় প্রদীপ দিতে দিতে গলায় আঁচল দিয়ে প্রণাম করে বলল, ঠাকুর, ঠাকুর, নারকেল ওরা শত্রুতা করে কুড়োতে যায়নি। তুমি তো জানো এই গাল, গাল মানে কি অভিশাপ, যেন ওদের না লাগে ঠাকুর। দোহাই ঠাকুর, তুমি বাঁচিয়ে পড়তে রেখো ঠাকুর। ছেলে মেয়ের মঙ্গল কামনায় তুলসী তলায় বারবার ধরে প্রণাম করতে লাগলো। তুমি মঙ্গল করো, তুমি ওদের মুখের দিকে চেয়েও, দোহাই ঠাকুর। ক্ষমা চাইছে বারবার, নাকলে ফেরতও দিল। আর যেন এই অভিশাপ না লাগে, তুলসী তলায় বারবার ধরে তার ছেলে মেয়ের কাছে মঙ্গল প্রার্থনা করলো। এখানে তোমাদের ষষ্ঠ পরিচ্ছদ এখানে শেষ হলো। অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো তোমাদের এই অধ্যায়টি, এই অ্যাডভেঞ্চার কেমন লাগলো, তোমাদের কমেন্টের আশায় রইলাম। আর তোমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আমি বলে দিই। যারা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী আছো, দুটো আম গাছ তোমরা মুখস্থ করবে। কোন কোন গাছের কথা বলা আছে নিশ্চয়ই তোমরা জানো, সেটা লিখতেই হবে, তোমাদের খুব গুরুত্বপূর্ণ। আর কোন গাছের মতো শুকনো বাঁশ পাতা কিসের মতো উড়ে যাচ্ছে, ওই কুকসিমা গাছের শো, এটা কিন্তু মনে রাখবে। আর দুটো আম গাছ তোমরা কিন্তু মনে রাখবে, সোনামুখী তলা গাছটা, এটা মনে রাখতেই হবে। আর তোমাদের খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে কে ওদের আম কুড়োতে বারণ করেছিল, আর কে কিন্তু আম কুড়োতে বলেছিল, কে ভালো, রানুদি আর শতুর মধ্যে ক্যারেক্টারটা তো খুব গুরুত্বপূর্ণ। ছোট প্রশ্ন এখানে হয়েই থাকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট বেশি। আর খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এটা যে ওই যে কবিতাটা তোমাদের কাছে, বৃষ্টি থামার মন্ত্রটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু ভালো ভালো করে এটা মুখস্থ রাখবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট যে বৃষ্টি থামানোর জন্য অপু দুর্গা কি মন্ত্র বলতো, সেটা কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করবে। এটা আমি তোমাদের কাছে আশা করছি। তোমরা আমাকে যদি কমেন্টে জানিও, তাহলে জানবো তোমরা কিন্তু ভালো শুনেছো। এটা খুব ইম্পর্টেন্ট। আর অপু দুর্গা কি কুড়িয়ে এনেছিল ঝড় থেকে, অপু কটা আম কুড়িয়েছিল প্রথমে, দুর্গা কটা কুড়িয়েছিল, আবার ওই গড়ের মাঠে গিয়ে অপু কটা কুড়লো, এটা দুর্গা কটা কুড়লো, এগুলো কিন্তু তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আর ছেঁচ তলায় শব্দের অর্থ কি, ছাঁচা তলায়, ছাঁচা তলায় অর্থাৎ যেখানে জল পড়ে, এটা কিন্তু মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। আর তুলসী তলায় গিয়ে কি কামনা করলো ছেলে মেয়ের জন্য, এটাও গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিলাম তোমাদের কাছে। এগুলো তোমরা অবশ্যই ষষ্ঠ পরিচ্ছেদের জন্য তৈরি করবে। তোমাদের এই পরীক্ষার প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়ন 2024 যে এপ্রিলে হতে চলেছে, তাতে কিন্তু এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। ভালো করে পড়ো, টেক্সট খুঁটিয়ে পড়লে এর বাইরেও প্রশ্ন তোমাদের কোনো কিছু আটকাবে না। অবশ্যই তোমরা এটা তোমাদের প্রিয় বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও। এবং যারা এখনো আমার পরিবারের সদস্য হওনি, তারা অবশ্যই বাগিস স্যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো। তাহলে তোমরা কিন্তু অবশ্যই এগিয়ে যেতে পারবে। বেস্ট অফ লাক, তোমাদের সাফল্য কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি।